পরিষদ কর্তৃক আয়োজিত কারাবন্দীদের জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ইতিমধ্যেই বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করেছেন। তো এখন 6:30 বাজে, আবার কিছুক্ষণ পরেই দেখা যায় মাগরিবের আজান হয়ে যাবে। আর বিকেলের প্রোগ্রাম আসলে সাংবাদিকদেরও খবর এটা তৈরি করে প্রচার করতে সময় লাগে, 6টার আগে শেষ হলে বেটার হয়। তো সেই কারণে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। স্মৃতিচারণ করতে গেলে আসলে জুলাইয়ের আন্দোলন এবং কারাবরণ নিয়ে যদি কথা বলতে যাই, অন্তত টানা 2-3 ঘন্টা বলতে পারবো। এমনিতে আমার বলার অভ্যাস আছে, আর বলতে পারবো, কিন্তু এখন সেই সময় এবং সুযোগ নাই। তাই সংক্ষিপ্তভাবে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমত আমি আমার যে ব্যবহৃত ফোনটা, এইখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আইফোনে যেহেতু ডেট এবং টাইম, মেসেজ সেন্ডার ডিটেলস একেবারে মেসেজ পাঠালে প্রথম মেসেজই দেখা যায়, ওই আর ডিটেলসে ক্লিক করা লাগে না। তো আমি এখানে আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন। সে আমাকে 20 জুলাই 19 তারিখ ওভার হয়ে 20 তারিখে পড়েছে, রাত 1:10 একটা মেসেজ করেছিল, ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে, সবার হাতে লাল গোলাপ, যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে, লাশের উপরে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, চেয়েছিলাম কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো, কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেকদিন ধরে থাকে। এটা একটা মেসেজ। সেকেন্ড হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাড্ডা এলাকার রাফা, ও এখন এই বৈষম্য আন্দোলন প্রাইভেটের সাথে কাজ করে। ও হচ্ছে আমাকে 12:12 শুক্রবার দিন বা 19 তারিখ ওভার করে 20 তারিখে পড়েছে, 12:12 মেসেজ করছে, ভাইয়া কারফিউ জারি করে দিছে, আমাদের এখানে সব ইন্ডিয়ান পুলিশ স্নাইপার নিয়ে আসছে, বিভিন্ন বিল্ডিং এর ছাদে পজিশন নিচ্ছে। আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম সরাসরি ফোনে, কারণ ইন্টারনেট তো তখন বন্ধ। সেই রকম চিহ্নিত করতে পারলে লোকজন নিয়ে ঘেরাও করো, ভবন ঘেরাও করার জন্য বলেছিলাম। সারা দেশে প্রতিরোধ হবে, কাল চট্টগ্রাম পোর্ট অবরোধ হবে, প্রয়োজনে যে এলাকায় ছাদ থেকে গুলি করে সে এলাকা পরিবর্তন করো। সে ফোনে বলছিল, ভাই দাঁড়াতে পারছি না। তারপরে সে ডাইরেক্ট ফোনে বলেছিল, আমাদের এখানে বেশ কিছু ছেলেপেলে আহত হয়েছে, তাদের ভাই চিকিৎসা দরকার। তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ আলিম ডোনার ভাই, ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএম রফিক ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত, তখন আমি খসরু ভাই সহ মহাসচিব, বিএনপি মহাসচিব, তাদেরকে যখন জানিয়েছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার, ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না, ছাত্রলীগ ওইখান থেকেও মাইরা পড়াইতেছে, সুতরাং আপনাদের যে ডাক্তার আছে প্রাইভেট, অন্তত আপনারা জামাতের আপনারা সবাই একটা টিম রেডি করেন, চিকিৎসা যেন ছাত্ররা পায়। তখন আমাকে ডোনার ভাই এবং রফিক ভাইয়ের নাম্বার দিয়েছিল, আমি সবাইকে ওনার নাম্বার সেন্ড করে রেখেছিলাম। আর আরেক দুটো মেসেজ জাস্ট সংক্ষেপে পড়ে দিতে চাই। এটা হচ্ছে, আমরা সেম মেসেজ বিএনপির রিয়াজউদ্দিন ভাই প্রেস উইং এ যে কাজ করে ওনাকে পাঠিয়েছিলাম, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে 20 জুলাই 12:02। তাকে লিখেছিলাম মেসেজটা এরকম, গত 5ই জুন 2024 হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে। পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি। এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদের জরুরি অধিবেশনের মাধ্যমে
আইন পাশের দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রধানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক মন্তব্য প্রধান এবং সরকারের সার্বিক অপরিণামদর্শী ও ছাত্র জনতা ও জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়, এর দায় সরকারকে নিতে হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলোয় ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে, কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ বিঘ্নিত হচ্ছে। ফলে আমাদের সমন্বয়ক ও সহসমন্বয়কদের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না। সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেটের শিকার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ। অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থা সচল হলে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে। আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত করছি, হত্যার বিচার চাচ্ছি। আমরা বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে পাশে আছি। দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নির্বিচার হত্যাযজ্ঞ চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্ত সরকারেরই। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। ছাত্র নাগরিক হত্যার বিচার, আইন শৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ, সকল ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট সেবা চালুর দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন, বার্তা প্রেরক নাহিদ ইসলাম, সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলন। এইটা লং মেসেজ তো ডাইরেক্ট জান, আমি দুইটা ভাগে কপি করে এটা জহিরুদ্দিন স্বপন ভাই বিএনপির সিনিয়র একজন নেতা এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে, তো ওনাকে এই মেসেজটা পাঠিয়েছিলাম। তার আগে আমার নাহিদ, সার্জিস, আসিফ, 4-5 জন যারা কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছিল। তো সর্বশেষ আমি আরেকটু 30 সেকেন্ড এই মেসেজটা পড়ে শোনাতে চাই, তারপর আমি ওইটার একটু ব্যাখ্যা বলবো। এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির, ওর নাম হচ্ছে সাকাফি। ও হচ্ছে ওই নাহিদদের সাথেই কাজ করতো। ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি 10:46 PM, এটা আবার 19 তারিখই শুক্রবার দিন, তখন ওভার হয় নাই। পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না। আন্দোলনে এখন পর্যন্ত 1.5 শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে। এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। রাজপথ এখন জনতার দখলে। তোমরা জাতির মুক্তির কাণ্ডারি, তাই ভয় পেয়ে কোনো আপোষে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, সহিংসতা, গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই গণদাবি আদায় আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। এটা পাঠিয়েছিলাম, সে বলছে ঠিক আছে ভাই, আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও, যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এটা 10:46-এ, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি 12:02-এ। এটি বলছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইলে আছে, আমাদের সমস্ত নেতা কর্মীকে বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম, শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুম্মার নামাজ পড়বেন পল্টনে। কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল। বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাঈদের মৃত্যুর পরে, আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয়, এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারবে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে। তখন নাহিদ, আসিফ, আক্তার, তখন অনেকে বলেছিল ভাই আপনারা একটু তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করেন, তারা যেন আমাদেরকে সাপোর্ট করে।
যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছি, সবার সাথে একটা সমন্বয় আছে, সেইখান থেকে মূলত রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো সেট করা। তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি। 14ই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমান আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত নিয়েছে, এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেখান থেকে যোগাযোগ হওয়ায় ওই 14 তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি রাশেদ ভাই গ্রুপ করেও কথা বলি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে, আপনারা ছাত্র দল এবং আপনাদেরই যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরও যেন ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে, এবং দেখেছি মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। তো রাজনৈতিকভাবে আন্দোলনের ছাত্ররা যখনই আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল, রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে, যেহেতু 2018 সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা গণ আন্দোলনে পরিণত হয়, যদি সম্ভব হয়। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, যার ফলে কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম, মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারি, কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো ওই গাড়িতে, মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য, যে তুমি গ্রেপ্তার হয়ে যাবা। এবং যে গাড়ি পাঠাবে বলেছিল সে মাঝে মাঝে তথ্য দিত, কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল, বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড। তো কাজে আমি ভাবছি যে এখন গুলি চলছে বিল্ডিং এর ছাদ থেকে, এখান থেকে ওখান থেকে গাড়ি যাব, এমনিতেই তো আমরা টার্গেটেড, কে কোন জায়গা দিয়া গুলি করে নাকি, তো এর তো নিরাপত্তা নাই। এবং গাজীপুরের আব্দুর রহমান ভাই এখানে আমাদের শ্রমিক নেতা ছিল, আমাদের রবিন, ওর বাইক আমার বাসার নিচে, যে ভাই আপনি যদি যান আমি চিপায় চাপায় দিয়া বাইক এমন ভাবে চালাবো গুলি টুলি লাগবে না, মানে বাইক তো রানিং এর উপরে, সে আমাকে বলছিলাম। আমি বলছি না, আমি বের হবো না। তো আমি যাই হোক, আমার ওয়েল উইশার তার গাড়ি পাঠানো, আমি সেটাও বলছি না, গাড়ি পাঠানো লাগবে না, আমি বাসায় থাকবো গ্রেপ্তার হলেও। এবং তখন আমি চিন্তা করছি আমি যদি গ্রেপ্তার হয়ে যেতে, তো হয়ে গেছি, আর যতক্ষণ পারি সবাইকে ফোন দিয়ে ট্রিগার করি যে সবাই যেন আন্দোলনে থাকে। তখন সংক্ষিপ্ত ভাবে যেহেতু ডাইরেক্ট ফোনে রিস্ক নিয়ে বলা যে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকবেন। এই কারণে আমাকে রিমান্ডে আসলে একটু মারধর করেছে যে এইখানে তোমাদের কত অস্ত্র সাপ্লাই দিয়েছে তারেক রহমান, মানে তারা ভাবছে তো যেহেতু বিএনপির আমরা মিত্র, তো তারেক রহমান বোধহয় অস্ত্র সাপ্লাই দিয়েছে আন্দোলনে। আর এই কারণে আমি বোধহয় ফোনে বলছিলাম যে যার যা কিছু আছে, মানে বলতে গেলে যেটা বুঝায় যে মানে যার যা মাল মশলা আছে সব নিয়ে রাস্তার নামে। তো এই কারণে আসলে আমাকে একটু মানে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল। এবং যুব দলের নয়ন ভাই, রবিউল ইসলাম নয়ন ভাই, সত্যিকার অর্থে আমি তখন জানতাম না যে রবিউল ইসলাম নয়ন উনি কবে থেকে যুব দলের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি বা সভাপতি, আমি এটা জানতাম না। কিন্তু আমি ডিবির কার্যালয়ে যে ওনার নাম শুনি যে রবিউল ইসলাম নয়ন কোথায় আছে, আমি ভাই নয়ন তো আমি চিনি না। তখন ডিবির অফিসার তো বুঝেন তার এদের তো মুখের ভাষা, তখন গেল শালা তুই চেনস না ভাবদারস, মানে এই ধরনের ইয়া করতেছে। আসলে আমি নয়ন ভাই উনি, আমি জানি না যুবদল কবে থেকে মনোহর দক্ষিণ বা কি পর্যায়ের নেতা আমি চিনি না, কারণ আমার তো সিনিয়র নেতাদের সাথে সবার সাথে একটা যোগাযোগ। পরে খোঁজ পাইলাম যখন এই ডিবির গারদে আসলাম যে না সে দক্ষিণের এবং সে খুব মানে একজন কৌশলী নেতা বা আন্দোলন সংগ্রামে ভালো রোল, তখন বুঝলাম যে এই কারণেই বোধহয় আমার এই খোঁজ করছে। আর কেন খোঁজ করছে বলছে যে ওদের অভিযোগ যে বাড্ডার রামপুরা এলাকায় জামাত শিবিরের ছেলেরা থাকে, আর ওটা হচ্ছে বাড্ডার কায়ুম ভাইয়ের এলাকা, আমি ওই এলাকায় থাকি। এই রবিউল ইসলাম নয়ন তারা সহ আমরা নেক্সাসে
মানে এই ভায়োলেন্স করেছি, তাদের এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে। আমাকে বারবার ওই যেটা আবু হানিফ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে যে তার যে পিনাকি কেমনে জানলো সেটা তার কে জিগায়। তো আমাকে বলেছে যে দেখেন এই যে মেট্রো রেলে আগুন, এই যে আপনার বিটিভি ভবনে আগুন, মামলা হয়েছে 37টা, সব মামলায় ঢুকামু কিন্তু একেবারে 5 বছরের আগে বাইরে যেতে পারবি না। আর যদি আমাদের কথা স্বীকারোক্তি দাও তাহলে আমরা চার্জশিট কেমন ভাবে দেবো, জামিন টামিন পেয়ে যাবা, এখন তুমি ভাবো কি করবা। আর আমাকে তুলে নিয়ে গেছিল, সেটা তো বলছি যে আসলে এত ঘটনা আর এগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। তো সংক্ষিপ্ত ভাবে আমি বলি যে সাধারণত আমরা বাসায় তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরেই ঘুমাই। তো আমার একটা এই পোলো শার্ট পরে আমি ঘুমাইছিলাম, আমার একটা ছোট বাচ্চা আছে, যেহেতু বাচ্চারা তো এমনিতে রাতেই করে দেয়, তো প্রস্রাব করে দিচ্ছে, যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমাই, আমার একটা সাইড ভিজে গেছে, আমি টের পাচ্ছিলাম। আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত 1:45 কি 2টার দিকে, ঘুম আমি পড়ি নাই, তার আগেই যে দরজার ধাক্কি আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে। হ্যাঁ, যখন দরজার এই ধাক্কানি দেখে আমি বুঝতে পারছি, আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দিব, কোথাতে হাইড করব, কিচ্ছু তো করার নেই। তখন আর হাইড করা যাবে না, গ্রেপ্তারি হতে হবে। তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোন গুলো সেভ করতে, কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে, তাহলে অবস্থা খারাপ করবে। তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো, এর মধ্যে তারা দরজার ধাক্কাইতে ভেঙে ঢুকে গেছে। তো আমি তখন ওই ফোনটা নিয়ে